সুপ্রিয় টেলি শিক্ষার্থী, রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমি টেলি কোচিং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মীর তানহা জুবায়েদ। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের যারা সেকশন এর শিক্ষার্থী, তাদের জন্য থার্মাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের যারা এএমআই শিক্ষার্থী, তাদের সেকশন বি এর জন্য রয়েছে অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স, এবং নতুন সিলেবাসে যারা এএমআই শিক্ষার্থী অর্থাৎ 22 সাবজেক্টের যারা এএমআই শিক্ষার্থী, তাদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে রয়েছে সেকশন বি তে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। এই তিনটি সাবজেক্টেই আমাদের কোর্স কারিকুলাম এবং কন্টেন্ট সব একই, আমাদের প্রশ্নপত্রের ধরনও একই। তো আমরা এই কোর্স তিনটিতে আমরা ফলো করছি থার্মোডাইনামিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ 9th এডিশন, ইউনিভার্সিটি চ্যান্সেল মাইকেল বোলস, মেহমেদ কানাগলু, এবং টেক্সট বুক অফ থার্মাল ইঞ্জিনিয়ারিং আর এস পূর্বী যে এই দুটি টেক্সট বই আমরা ফলো করে আমাদের কোর্স ম্যাটেরিয়ালস গুলো সাজিয়েছি এবং আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। গত লেকচারে আমরা ব্রাইটন সাইকেল, যেটি কিনা গ্যাস টারবাইন ইঞ্জিন সমূহের জন্য আদর্শ বিবেচনা করা হয়, সেই ব্রাইটন সাইকেল নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা আলোচনা করেছিলাম ওপেন সাইকেল ইঞ্জিন থেকে কিভাবে করে আমরা বা ব্রাইটন সাইকেল ইতিমধ্যে জেনে গেছি যে ব্রাইটন সাইকেল consists of four reversible process, এবং সেগুলো হচ্ছে আইসোট্রপিক কম্প্রেশন, কনস্ট্যান্ট প্রেসার, আইসোট্রপিক এক্সপানশন, কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন। আমরা এটিও আপনাদেরকে জানিয়েছিলাম যে ডিজেল সাইকেল ব্রাইটন সাইকেলের শুধুমাত্র পার্থক্য হচ্ছে কমন প্রসেস, যেটি অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন। এই প্রসেসটিতেই মূলত পার্থক্য। ডিজেল ভলিউম হিট ডিজেল সাইকেল, আমরা যে কোনো সাইকেলের ক্ষেত্রে অর্থাৎ থার্মোডাইনামিক সাইকেলের ক্ষেত্রে আমাদেরকে প্রথমত জানতে হবে সেই সাইকেল সম্পর্কে, সেই সাইকেলের এফিসিয়েন্সির সমীকরণ, এবং মোটামুটিভাবে অন্য সাইকেলের সাথে এই সাইকেলগুলোর তুলনামূলক পার্থক্যটা আমাদেরকে জানতে হবে। ব্রাইটন সাইকেল নিয়ে আমাদের যে এক্সপ্রেশন এফিসিয়েন্সি, থার্মাল এফিসিয়েন্সি যে সমীকরণ, সেটি আমরা যদি চ্যান্সেলের বই থেকে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রথমে এনার্জি ব্যালেন্স ইকুয়েশন দাঁড় করানো হয়েছে, যেটা হচ্ছে কিউ ইন মাইনাস কিউ আউট প্লাস ডব্লিউ ইন মাইনাস ডব্লিউ আউট ইকুয়াল টু এইচ এক্সিট মাইনাস এইচ ইনলেট, এবং সেখান থেকে কিউ ইন বের করা হয়েছে এইচ থ্রি মাইনাস এইচ টু, কিউ আউট বের করা হয়েছে এইচ ফোর মাইনাস এইচ ওয়ান, এবং সেখান থেকে সিপিটি থ্রি মাইনাস টি টু, সিপিটি ফোর মাইনাস টি ওয়ান, এবং থার্মাল এফিসিয়েন্সি যে সমীকরণ সেটি দাঁড় করানো হয়েছে ব্রাইটন সাইকেলের এফিসিয়েন্সি 1 মাইনাস টি1 ইনটু টি4 ভাগ টি1 মাইনাস 1, টি2 ভাগ টি3 মাইনাস টি2, টি2 ইনটু টি3 ভাগ টি2 মাইনাস 1, এবং সেখানে আইসেন্ট্রপিক প্রসেসের ক্ষেত্রে যে থার্মোডাইনামিক রিলেশন রয়েছে সেখান থেকে টি2 এবং টি1 এর রেশিও যে টি3 এবং টি4 এর রেশিও সমান, সেটি প্রমাণ করে পরবর্তীতে আর কোনো এক্সপ্রেশনের কোনো সিম্পলিফিকেশন না করে সরাসরি বলে দিচ্ছে সাবস্টিটিউটিং দিস ইকুয়েশনস ইনটু থার্মাল এফিসিয়েন্সি রিলেশন এন্ড সিম্পলিফাইং গিভ এই সমীকরণ। কিভাবে আসে সেটি কিন্তু এখানে দেখানো হয়নি, জাস্ট এই সমীকরণ থেকে, অর্থাৎ ইটা টিএইচ অফ ব্রাইটন ইজ ইকুয়াল টু 1 মাইনাস টি1 ইনটু টি4 ভাগ টি1 মাইনাস 1 ডিভাইডেড বাই টি2 ইনটু টি3 ভাগ টি2 মাইনাস 1। এই সমীকরণ থেকে কিভাবে এই সমীকরণে চলে আসে এক লাফ দিয়ে, সেটি একমাত্র লেখকই ভালো জানেন, ইউনুস চ্যান্সেল, বোলস এবং মেহমেদ কানাগলু, তারাই খুব ভালো করে জানেন যে কিভাবে এক্সপ্রেশন আসে। আমাদের শিক্ষার্থীদের এইরকম এক লাফে এই সমীকরণ থেকে এই সমীকরণে আসার কোনো শর্টকাট রাস্তা আমাদের জানা নেই। তো আমাদের এই ধরনের এক্সপ্রেশন ডেরিভেশন করতে গেলে বা এই ধরনের ইকুয়েশন থাকলে মুখস্থ করা ছাড়া গতি থাকে না। তো আমাদের রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির সবসময় লক্ষ্য থাকে যে কিভাবে এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে শিক্ষার্থীদেরকে বোধগম্য করা যায়। আমরা আমাদের লেকচার শিট বা আমাদের লেকচার নোটস যেটা, সেটাতে একটু লক্ষ্য করবেন যে আমাদের এই যে এক্সপ্রেশন ডেরিভেশন, সেটি যদি আমরা একটু দেখি, আমাদের বিগত বছরের প্রশ্ন সমাধানের শীট 14তে আমরা দেখতে পাচ্ছি যে আইডিয়াল ব্রাইটন সাইকেলের এফিসিয়েন্সি যে সমীকরণ, সেটি বের করতে বলা হয়েছে প্রেসার রেশিও এবং স্পেসিফিক হিট রেশিও কে এর সাপেক্ষে। অর্থাৎ আমাদের যে এক্সপ্রেশন ছিল, অর্থাৎ ইটা টিএইচ ব্রাইটন ইকুয়াল টু 1 মাইনাস 1 ভাগ আরপি টু দি পাওয়ার কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে, আমরা আমাদের টেক্সট বইয়ের সমীকরণের সাথে মিল রেখেই সেটি দাঁড় করিয়েছি। পাশাপাশি রাখলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা দেখি আমাদের এক্সপ্রেশনের সাথে আমাদের টেক্সট বইয়ের এক্সপ্রেশন পুরোপুরি মিল আছে এবং সেখানে কোনো ভুল নেই
বা অন্য কোনো সমস্যা নেই। এবং আমরা যদি এই সমীকরণটিকে আমরা যদি লক্ষ্য করি যে 1 মাইনাস 1 ভাগ rp টু দি পাওয়ার k মাইনাস 1 ডিভাইডেড বাই k সেটি এখানে রয়েছে, বাট আমরা ধারাবাহিকভাবে অঙ্কের মতো করে স্টেপ বাই স্টেপ সেটিকে ডেরিভেশন করেছি, কিন্তু চ্যাঞ্জেলের যে মূল টেক্সট বই সেটিতে কিন্তু শর্টকাটে লাভ দিয়ে চলে আসা হয়েছে, অর্থাৎ তারা এই পর্যন্ত ছিল, তারা এই পজিশন থেকে লাভ দিয়ে এই লাইনে চলে এসেছে, মাঝখানে যে ধাপগুলো রয়েছে সেগুলো তারা স্কিপ করে গেছে। তো এই শর্টকাটের কারণে শিক্ষার্থীদের বুঝতে অসুবিধা হয় এবং পরীক্ষায় মনে রাখতেও অসুবিধা হয়। আমাদের লেকচার নোটস গুলো আমরা খুব কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা সাজিয়েছি, প্রত্যেকটি এক্সপ্রেশন ডেরিভেশন অত্যন্ত বোধগম্যতার সাথে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আমরা সমাধান দাঁড় করিয়েছি। তো আমরা কোনো বই থেকে কপি করি না, আমরা বরং আমাদের মস্তিষ্ককে খাটিয়ে স্টুডেন্টদেরকে কিভাবে সহজভাবে এক্সপ্রেশন গুলো বুঝিয়ে দেওয়া যায় আমরা সেই চেষ্টা করি। কারণ এক্সপ্রেশন যদি না বোঝেন, এই এক্সপ্রেশন ডেরিভেশন যদি না বোঝেন, তাহলে এই এক্সপ্রেশন গুলো ব্যবহার করে আপনি ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো ঠিকভাবে সমাধান করতে সক্ষম হবেন না। তো যে কারণে এক্সপ্রেশন ডেরিভেশনটা বোঝা খুব গুরুত্বপূর্ণ, এবং ব্রাইটন সাইকেল নিয়ে বিগত বছরগুলোতে ম্যাথমেটিক্যাল প্রবলেম মাঝে মধ্যেই এসেছে, এবং সে কারণেই এটার এক্সপ্রেশন ডেরিভেশন জানাটাও খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা আমাদের যে লেকচার শিট রয়েছে বা লেকচার নোটস রয়েছে সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের আলোচনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এখানে এই এক্সপ্রেশন ডেরিভেশনে আমাদের আরপি নামে একটি নতুন টার্ম রয়েছে, যেটিকে আমরা বলছি প্রেসার রেশিও, অর্থাৎ P2 এবং P1 এর যে অনুপাত সেটিকে আমরা প্রেসার রেশিও হিসেবে দেখাচ্ছি। কারণ আমাদের কম্প্রেশন মূলত প্রেসারের পার্থক্যটা আমরা দেখেছি যে ব্রাইটন সাইকেলের 2 থেকে 3 এবং 4 থেকে 1 এই দুটো প্রসেসই মূলত কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। তো যে কারণে আমরা যদি লক্ষ্য করি, যেহেতু আমাদের 4টি প্রসেসের মধ্যে খেয়াল করবেন 2-3 প্রসেস এবং 4-1 প্রসেস দুটোই কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, অর্থাৎ এই জায়গাটায় প্রেসারের কোনো ভেরিয়েশন নাই। প্রেসারের ভেরিয়েশন নাই বিধায় 2-3 প্রসেস এবং 4-1 প্রসেস দুটোকেই কিন্তু প্রেসার যেহেতু একই, সেহেতু হরাইজন্টাল অক্ষের সমান্তরালে ড্র করা হয়েছে। আমরা বলেছিলাম যে কোনো কোয়ান্টিটি অর্থাৎ y অক্ষের কোনো রাশি যদি একই থাকে তাহলে মানে হরাইজন্টাল এক্সিসের সমান্তরালে সেই রেখাটা ড্র করতে হয়। অর্থাৎ যদি p ধ্রুবক থাকে তাহলে যে যে জায়গায় সেটা ধ্রুবক থাকবে সেই জায়গাগুলো বা সেই স্টেট গুলো হবে x অক্ষের সমান্তরাল। তো সে কারণেই 4-1 প্রসেস আর 2-3 প্রসেস যেহেতু কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, তারা x অক্ষের সমান্তরালে ড্র করা হয়েছে। কারণ তাহলে উভয় ক্ষেত্রে আমরা যদি এই স্টেট থেকে ওই রেখার উপরে লম্ব টানি তাহলে উভয়টাই একই বিন্দুতে অবস্থান করা, আর একই বিন্দুতে অবস্থান করা মানে হচ্ছে মূল বিন্দু থেকে ওই অবস্থানের দূরত্ব একই, মানে হলো মানও একই, অর্থাৎ P2 P3 যেমন একই, P4 এবং P1 এর মানও একই থাকবে। তো প্রেসারের ভ্যারিয়েশনটা হচ্ছে মূলত 1-2 প্রসেসে এবং 3-4 প্রসেসে। তবে আমাদের কম্প্রেশন যখন করা হয় আমরা জানি যে কম্প্রেস করতে হলে আমাদের চাপের পরিমাণ বাড়াতে হয়। সো 1-2 প্রসেসে আমাদের মূলত চাপের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি 1 নম্বর পজিশন দেখি, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে এতখানি y অক্ষ বরাবর, অর্থাৎ P1 এর মান, আর এটা হচ্ছে P2 এর মান। সো P1 থেকে P2 অবশ্যই বেশি বা P1 থেকে P2 বড়। তো P2 অর্থাৎ বড় রাশি এবং ছোট রাশি এই দুটোর অনুপাতই হলো মূলত প্রেসার রেশিও। আমরা এখানে P2 এবং P1 এর অনুপাতকে আমরা প্রেসার রেশিও হিসেবে ডিফাইন করেছি এবং সেটিকে আরপি দিয়ে প্রকাশ করা হয়েছে। এছাড়া বাকি যে সকল রাশিগুলো রয়েছে সেগুলো আগের মতোই, অর্থাৎ অটো সাইকেল, ডিজেল সাইকেল সেগুলোর অনুরূপ। সো এখানে আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। ইভেন আমরা যদি এই সমীকরণটি দেখি, যেহেতু আমাদের প্রসেস 4টি, মনে রাখতে হবে মূলত এই 4টি প্রসেস। যদি আপনি 4টি প্রসেস মনে রাখতে পারেন, যেমন আইডিয়াল ব্রাইটন সাইকেল হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন, কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন, আইসেন্ট্রপিক এক্সপানশন এবং কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন, এই 4টি থার্মোডাইনামিক প্রসেসের সমন্বয়ে গঠিত, এবং এই 4টি থার্মোডাইনামিক প্রসেসই ইন্টারনালি রিভার্সিবল প্রসেস। তাহলে আইসেন্ট্রপিক হলো রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস, অর্থাৎ আমরা জানি অ্যাডিয়াবেটিক প্রসেস হচ্ছে এমন এক ধরনের থার্মোডাইনামিক প্রসেস যেখানে হিট কনস্ট্যান্ট থাকে। সো হিট যখন কনস্ট্যান্ট থাকে তখন এনট্রপি কনস্ট্যান্ট থাকে, সেই বিষয়টি আমরা আমাদের টিএস ডায়াগ্রাম থেকে লক্ষ্য করতে পারছি। তো আইসেন্ট্রপিক কম্প্রেশনের ক্ষেত্রে টি এবং পি এর যে সম্পর্ক সেটি হচ্ছে এরকম যে T2 ভাগ T1 ইকুয়াল টু P2 ভাগ P1 টু দি পাওয়ার k মাইনাস 1 ডিভাইডেড বাই k। আইসেন্ট্রপিক বা অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে
আমরা জানি টেম্পারেচার এবং প্রেসারের সম্পর্কটা হবে যে T2 ভাগ T1 ইকুয়াল টু P2 ভাগ P1 টু দি পাওয়ার k মাইনাস 1 ডিভাইডেড বাই k। এখানে এটা হচ্ছে 1 2 প্রসেস বিধায় এখানে আমাদের সাবস্ক্রিপ্ট গুলোতে সব 1 2 লেখা। তবে মনে রাখার বিষয় হলো যদি উপরে T2 হয় তাহলে এখানে উপরে P2 হবে, এখানে নিচেই T1 হলে এখানে নিচেই P1 হবে। এইটা যদি আইসেন্ট্রপিক কম্প্রেশন যদি 1 2 প্রসেস না হয়, এটা যদি 3 4 প্রসেস হতো তাহলে আমরা এখানে লিখতাম T4 ডিভাইডেড বাই T3 ইকুয়াল টু P4 ডিভাইডেড বাই P3 টু দি পাওয়ার k মাইনাস 1 ডিভাইডেড বাই k। অর্থাৎ আইসেন্ট্রপিক প্রসেসে টেম্পারেচার এবং প্রেসারের সম্পর্কটা হবে এই ফরম্যাটে। অর্থাৎ যদি সেটা 1 2 প্রসেস হয় তাহলে 2/1 2/1 হবে, যদি সেটা 3 4 হয় তাহলে 4/3 4/3 হবে, অর্থাৎ বাম পাশে T4/T3 ডান পাশে P4/P3। যদি এটা 2 3 প্রসেস হয় তাহলে হবে T3 ভাগ T2 ইকুয়াল টু P3 ভাগ P2 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার k মাইনাস 1 ডিভাইডেড বাই k। তো আশা করি আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। আমরা এই এক্সপ্রেশনটি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে অনেকটা ক্লিয়ার হবে। যেমন এটা হলো আমরা দেখেছি আইসেন্ট্রপিক প্রসেসটি দুই জায়গায়, একটা হচ্ছে 3 4 প্রসেসে, একটা হচ্ছে 1 2 প্রসেসে। তার মানে হচ্ছে এখানে আমরা যদি দেখি যে আমাদের মোটামুটি ভাবে আইসেন্ট্রপিক কম্প্রেশন 1 2 প্রসেস, আইসেন্ট্রপিক এক্সপানশন সেটা 3 4 প্রসেস। সো 3 4 প্রসেসের ক্ষেত্রে আইসেন্ট্রপিকের রিলেশন যদি আমরা ডেভেলপ করি তাহলে সেটি হবে এরকম। 3 4 প্রসেসে আমরা যদি উপরে T3 দিই নিচে T4 দিই তাহলে এখানে দিতে হবে P3 P4। যদি আমরা উপরে T4 দিতাম নিচে T3 দিতাম তাহলে এখানে হতো P4 ভাগ P3, কারণ হোল টু দি পাওয়ার যেহেতু পাওয়ার, অতএব পাওয়ার এখানে আমাদের হচ্ছে যে উপরের রাশি এবং নিচের রাশি অর্থাৎ লব এবং হর উভয়ের উপরেই রয়েছে। অতএব এখানে আমাদের ইন্টারচেঞ্জ করলে কোনো অসুবিধা নেই। দ্যাট মিন্স T3 ভাগ T4 অথবা T4 ভাগ T3 তাতে কিছু আসে যায় না, কারণ উভয়টাই সমান। যদি এখানে T3 লিখি তাহলে উপরে আমাকে P3 লিখতে হবে, নিচে যদি T4 লিখি তাহলে নিচে P4 লিখতে হবে। এখানে যেমন উপরে T2 ডান পাশে P2, নিচে T1 ডান পাশে নিচে হবে P1। তাহলে 1 2 এবং 3 4 হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস বিধায় সেখানে টেম্পারেচার এবং প্রেসারের সম্পর্কের ফরম্যাটটা একই রকম হবে। তো আমরা লক্ষ্য করেছি যে 2 3 প্রসেসটি কিন্তু কনস্ট্যান্ট প্রেসারের প্রসেস। তার মানে কি 2 3 প্রসেস যেহেতু কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, তার মানে 2 নাম্বার স্টেটে যে প্রেসার P2 3 নাম্বার স্টেটে যে প্রেসার P3 উভয়টি সমান। একইভাবে 4 1 প্রসেসটিও কনস্ট্যান্ট প্রেসারের প্রসেস। অতএব যদি 4 নম্বর অবস্থায় প্রেসার হয় P4 এবং 1 নম্বর অবস্থায় প্রেসার হয় P1 তাহলে উভয়টি সমান হবে, অর্থাৎ P4 আর P1 সমান হবে, P2 আর P3 সমান হবে। সেই জায়গাটা থেকে আমরা P2 এর জায়গায় P3 লিখেছি, P1 এর জায়গায় P4 লিখেছি, কারণ P2 আর P3 সমান, P4 আর P1 সমান। এখন এই যে P3 বাই P4 এর যে সম্পর্ক, P3 ভাগ P4 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার k মাইনাস 1 ডিভাইডেড বাই k, এই যে ডান পাশে যে অংশটি রয়েছে সেটির সাথে আমরা টেম্পারেচারের সম্পর্ক দাঁড় করাতে পারি, কারণ আমরা জানি P3 ভাগ P4 হোল টু দি পাওয়ার k মাইনাস 1 ডিভাইডেড বাই k এটি হচ্ছে বেসিক্যালি T3 ডিভাইডেড বাই T4 এর সমান। সে কারণে আমরা এটির পরিবর্তে T3 ভাগ T4 লিখেছি। সো আমরা পেলাম T2 ভাগ T1 ইকুয়াল টু T3 ভাগ T4। সো আমাদের পরবর্তীতে আমাদের T2 T3 এবং T2 এর অনুপাতের মান দরকার হবে বিধায় আমরা বাম পাশে T3 এবং T2 লিখে নিলাম। এখন আমরা জানি সমানের উভয় পাশে আড়াআড়ি গুণ হয়, তো T3 যেহেতু আড়াআড়ি গুণ হবে T1 এর সাথে, এখন আমাদের এই লেখাতে আমরা T3 কে যেহেতু উপরে লিখেছি অতএব এখানে আড়াআড়ি অবস্থানে T1 নিচেই থাকবে, তাহলে তাদের গুণের যে আড়াআড়ি গুণনের যে সম্পর্ক সেটি অপরিবর্তিত থাকবে। সে কারণেই T1 এখানে নিচে স্থান দখল করেছে। একইভাবে T4 এবং T2 আড়াআড়ি গুণ অবস্থায় ছিল, এখানেও কিন্তু দেখেন T4 এবং T2 আড়াআড়ি গুণন অবস্থায় রয়েছে, অর্থাৎ সম্পর্কটা ঠিকঠাক আছে। তো আমাদের T3 ডিভাইডেড বাই T2 এর মান প্রয়োজন হবে বিধায় আমরা সেটি বের করে নিলাম। এছাড়া আর কিছু করার দরকার নেই। তো আগের মতোই আমরা দেখেছি যে আমাদের যে ওয়ার্ক ডান আমরা দেখতেছি সেটা 2 3 প্রসেসে, যেহেতু আমাদের 2 3 প্রসেসে কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন হচ্ছে, সো এখানে ওয়ার্ক ডান হবে এবং সেটি এখানে ডেভেলপ করা হয়েছে। এবং আমরা যদি দেখি আমাদের ডিজেল সাইকেলের যে ইকুয়েশন ডেরিভেশন সেখানে কিন্তু আমরা এটা দেখেছিলাম যে এই সমীকরণ ধারাবাহিকভাবে প্রতিপাদন শেষে আমরা পেয়েছিলাম ইনপুট হিট সমান Cp ইনটু T3 মাইনাস T2। এখন কিউ আউট সমান একইভাবে এখানে যেমন কিউ ইন পেয়েছি H3 মাইনাস H2, অর্থাৎ এটা যেহেতু আমরা দেখেছি যে কনস্ট্যান্ট প্রেসারের ঘটনাটা ঘটেছে 2 3 প্রসেস আর 4 1 প্রসেস, তো আমাদের এখানেও এখানে হচ্ছে হিট অ্যাডিশন অর্থাৎ কিউ ইন যদি আমরা বের করতে চাই তাহলে হিট অ্যাডিশনের পরিমাণ হচ্ছে কিউ ইন, অতএব কিউ ইন এর সাথে সম্পর্ক থাকবে 2 আর 3 এর। সো
H3 মাইনাস H2 সেটি হচ্ছে কিউ ইন এর সাথে সম্পর্ক। একইভাবে হিট যেটা রিজেকশন হয়েছে সেই রিজেক্টেড হিটের পরিমাণটাকে আমরা কিউ আউট দিয়ে প্রকাশ করেছি এবং সেটি হচ্ছে 4 অতএব এখানে আমাদের 4 সম্পর্ক, অর্থাৎ এখানে যেমন 3 আর 2 এর সম্পর্ক এখানে অনুরূপ ভাবেই 4 সম্পর্ক। তো যেহেতু এইচ এর সাথে সম্পর্কটা হলো সিপির অর্থাৎ স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার, স্থির চাপে আপেক্ষিক তাপের সম্পর্ক রয়েছে, অতএব উভয় ক্ষেত্রে আমরা এখানে যেমন কিউ ইন সমান পেলাম সিপি টি3 - টি2, এখানেও পেলাম কিউ আউট ইকুয়াল টু সিপি টি4 - টি1। এখন এফিসিয়েন্সির যে সমীকরণ, আমরা এফিসিয়েন্সির এই সমীকরণটি জানি যে এফিসিয়েন্সি সমান 1 মাইনাস কিউ আউট ডিভাইডেড বাই কিউ ইন। অতএব কিউ আউটের যে সমীকরণ অর্থাৎ সিপি ইন্টু টি4 - টি1, একইভাবে কিউ ইন হচ্ছে সিপি ইন্টু টি3 - টি2, সেটি আমরা এখানে রিপ্লেস করলাম যে কিউ আউটের যে মান সিপি ইন্টু টি4 - টি1, একইভাবে কিউ ইন হচ্ছে সিপি ইন্টু টি3 - টি2, আমরা সেই মানটি রিপ্লেস করলাম। যেহেতু উপর এবং নিচেই সিপি রয়েছে অতএব উপর নিচে সিপি ভ্যানিশ হয়ে আলটিমেটলি শুধু থাকলো টি4 - টি1, নিচেই থাকলো টি3 - টি2। তাহলে এই ইকুয়েশন আমরা পেলাম। এখন আমরা টি1 উপরে, যেহেতু টি1 ডান পাশে আছে আমরা উপর থেকে টি1 কমন নিলাম, যেহেতু টি4 এর ভেতরে টি1 নেই সেহেতু কমন নিলে তখন আমাকে সেটা আবার ভাগ করে লিখতে হয়, তাহলে এই উপরের টি1 এবং নিচের টি1 কাটাকাটি হয়ে আবার টি4টাকে ফিরিয়ে আনা যায়। আর যেহেতু ডান পাশে এই অংশে মাইনাসের পরে টি1 ছিল এবং টি1 কমন নেওয়া হয়েছে, আলটিমেটলি সেখানে শুধুমাত্র 1 থাকলো। ঠিক একই কাজটি নিচে করা হয়েছে, সেখানে টি2 কমন নেওয়া হয়েছে এবং টি3 এর মধ্যে যেহেতু টি2 ছিল না সেহেতু ভাগ আকারে লিখতে হবে এবং সেক্ষেত্রে টি2 আর এইচ2 কাটাকাটি হয়ে আবার টি3 তে ফিরে আসবে এবং -1 হচ্ছে কারণ টি2 কমন নিলে সেখানে টি2 চলে গেল, থাকলো শুধুমাত্র 1। অর্থাৎ আপনি যদি টি2 দিয়ে এই রাশিকে গুণ করেন তাহলে টি2 উপরের টি2 এবং নিচের টি2 কেটে গিয়ে শুধুমাত্র টি3 থাকবে, মাইনাস চিহ্ন, টি2 কে 1 দিয়ে গুণ করলে টি2 হবে। দ্যাট মিন্স এইটাকে গুণ করলে আবার আপনি এই লাইনে ফিরে আসতে পারবেন। এই টি1 দিয়ে এই অংশটাকে গুণ করলে কিন্তু আপনি আবার এই লাইনে ফিরে আসতে পারবেন। তো যদি ফিরে ঠিকঠাকভাবে আসা যায় তার মানে আপনার এক্সপ্রেশনের পরবর্তী লেখাগুলো ঠিক আছে, নতুবা সেখানে কোনো ভুল থাকতে পারে। তো এই জন্য অনেক সময় চেক করে নিতে পারেন। তো এখানে আমাদের আলটিমেটলি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে টি3 ভাগ টি2, আমরা যদি একটু দেখি যে টি3 ভাগ টি2 সমান হচ্ছে টি4 বাই টি1। সো থার্ড স্টেটের টেম্পারেচার এবং সেকেন্ড স্টেটের টেম্পারেচারের অনুপাত হচ্ছে 4 এবং 1 নম্বর স্টেটের টেম্পারেচারের অনুপাতের সমান। সো টি3 ভাগ টি2 পরিবর্তে আমরা টি4 ভাগ টি1 লিখতে পারি, বিধায় এখানে যে টি3 ভাগ টি2 রয়েছে সেটির পরিবর্তে আমরা টি4 ভাগ টি1 লিখলাম। তখন আমরা দেখতে পাচ্ছি যে উপরের অংশে ব্র্যাকেটের মধ্যে যে টি4 ভাগ টি1 - 1 এবং এখানে টি4 ভাগ টি1 - 1 রয়েছে। সো আলটিমেটলি এই দুটো অংশ উপর নিচে কাটাকাটি হয়ে শুধুমাত্র থাকলো 1 - টি1 ভাগ টি2, যেটি আমরা এই এক্সপ্রেশনে পেয়ে গেলাম 1 ভাগ টি1 - টি2। এখন উপরের টি1 কে আমরা যদি টি2 এর নিচে পাঠাই, দ্যাট মিন্স আমরা যেহেতু জানি যে টি2 ভাগ টি1 এর সম্পর্ক রয়েছে পি এর সাথে এবং আমাদের যেহেতু প্রেসার রেশিও আরপি কে আনতে হবে এবং আরপি সমান যেহেতু পি2 ভাগ পি1, অর্থাৎ প্রেসারের অনুপাত আনা ছাড়া আমাদের এক্সপ্রেশনে আরপি আসবে না। সো আরপি কে আনার স্বার্থে আমাদেরকে এই উপরের টি1 কে নিচে আনতে হবে। সো নিচে আনতে গেলে টি2 ও নিচে পাঠিয়ে দিতে হবে, তবেই এটা হচ্ছে শুদ্ধ হবে। কারণ আমরা জানি যে যখন এখানে 1 এবং টি2 ভাগ টি1 এই দুটো পোরশন যখন ভাগাকারে থাকে তখন এটাকে আমি যদি গুণাকারে লিখতে চাই তাহলে নিচের অংশটা উল্টে যাবে। দ্যাট মিন্স টি1 উপরে যাবে, টি2 নিচে আসবে, ফলে টি1 আর 1 গুণ হয়ে আবার আগের অবস্থায় ফিরে আসবে আর নিচে টি2 চলে আসবে। অর্থাৎ টি1 ভাগ টি2 কে আমাদের লিখতে হচ্ছে 1 ভাগ টি2 ভাগ টি1। সো টি2 ভাগ টি1 অর্থাৎ টেম্পারেচার এবং প্রেসার যেহেতু 1 টু প্রসেস, টি2 ভাগ টি1 এর যদি আমরা সেই প্রথম দিকে যাই, এই যে টি2 ভাগ টি1 হচ্ছে বেসিক্যালি পি2 ভাগ পি1 হোল টু দি পাওয়ার কে - 1 বাই কে। অতএব এখানে আমরা টি2 ভাগ টি1 এর পরিবর্তে আমরা সেই সমীকরণটি লিখেছি পি2 ভাগ পি1 হোল টু দি পাওয়ার কে - 1 ডিভাইডেড বাই কে। এবং আমরা জানি পি2 ভাগ পি1 হচ্ছে প্রেসার রেশিও আরপি, অতএব পি2 বাই পি1 এর পরিবর্তে আমরা এই অংশের পরিবর্তে পি2 ভাগ পি1 এর পরিবর্তে আমরা আরপি লিখলাম, আর বাকি সবকিছু আগের মতোই। ফলে আমাদের ব্রাইটন সাইকেলের যে এফিসিয়েন্সি সমীকরণ 1 - 1 ভাগ আরপি হোল টু দি পাওয়ার কে - 1 বাই কে, সেটি আমরা পেয়ে গেলাম। এখানে কিন্তু সেই সমীকরণটি প্রতিপাদন করা হয়েছে ব্রাইটন সাইকেলের এফিসিয়েন্সি সমান 1 - 1 ভাগ আরপি হোল টু দি পাওয়ার কে - 1 বাই কে, যেখানে আরপি হচ্ছে বেসিক্যালি প্রেসার রেশিও এবং এটি হচ্ছে 2 নম্বর স্টেটের প্রেসার পি2 এবং 1 নম্বর স্টেটের প্রেসার পি1 এর অনুপাত। আশা করি আমাদের এই
যে সমাধান শীট সেটি অত্যন্ত চমৎকার এবং ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটি বা আমাদের এফিসিয়েন্সি সমীকরণ প্রতিপাদনটি করা হয়েছে, যা শিক্ষার্থীদের বুঝতে তুলনামূলকভাবে অন্তত চ্যাঞ্জেল, বোলস এবং মেহমেদ কানাগুলুর টেক্সট বইয়ের চেয়ে সহজতর হবে। ইভেন আমাদের যদি আমরা আর এস খুরমির বইটা একটু লক্ষ্য করি যে এই ব্রাইটন সাইকেল খুরমির বইতে কি অবস্থায় আছে, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে সেটি আরো কমপ্লেক্স। লক্ষ্য করবেন ব্রাইটন সাইকেল এখানে আমাদের খুরমির বইতে পেজ নম্বর 761 সেখানে ব্রাইটন সাইকেলটি দেয়া আছে। সেটিতে বলা হচ্ছে যে এয়ার রেফ্রিজারেটর ওয়ার্কিং অন এ বেল কোলম্যান সাইকেল অথবা রিভার্সড জুল অথবা ব্রাইটন সাইকেল। এই ব্রাইটন সাইকেলের এখানে তেমন কোনো কিছু ঠিকঠাক ভাবে দেওয়া নেই। এবং আমাদের যে ব্রাইটন সাইকেল, আমরা জানি যে ব্রাইটন সাইকেল মূলত একটি আদর্শ সাইকেল ফর গ্যাস টারবাইন ইঞ্জিনস, এবং এই ব্রাইটন সাইকেলটি আমাদের খুরমির বইতে কিন্তু খুব সুন্দর করে কোথাও আমরা পাচ্ছি না। সো তার এক্সপ্রেশন ডেরিভেশন সেটি আরো জটিলতার এবং সেদিকে আমরা আর যাচ্ছি না। আমাদের মনে হয় যে আমাদের এই টেক্সট বইতে যেটি আছে, মানে আমাদের লেকচার নোটে, আমাদের রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমি যে লেকচার নোটস সেটিতে বরং সবচেয়ে সহজভাবে এক্সপ্রেশন ডেরিভেশন করা হয়েছে, এবং এইটা কোনো টেক্সট বইয়ের সাথেই মিলবে না। শুধুমাত্র আমরা চ্যাঞ্জেলকে ফলো করে আমরা ওই এক্সপ্রেশন ড্রাইভ করেছি আমাদের মতো করে, যেটি কিনা শুদ্ধ। সো শুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কোনো সন্দেহের অবকাশ নেই, বরং অনেক সহজ করে, অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে, অনেক সহজভাবে আমরা চেষ্টা করেছি সেটিকে আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করছি আমাদের যারা এএমআই শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এটি সহজতর হবে। তো সেই আশা রেখে আমরা আজকের আলোচনা এখানে শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির সাথেই থাকুন।